পূর্ণিমা রাতে চাঁদের হলদে আলো যেন আকাশের বুকে কেমন অদ্ভুতভাবে লেপ্টে রয়েছে। সেই হলদে আলো চারিদিকে ছড়িয়ে পড়লেও হর্ষবর্ধনের এই বাগান পর্যন্ত ভালোভাবে পৌঁছতে পারেনি। বাগানের বড় বড় গাছ, তার ডালপাতা এমনভাবে বাগানটাকে আড়াল করে রাখে যে বাইরে থেকে দিনের বেলাতেও সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করতে পারে না। সেই বাগানের ঠিক মাঝামাঝিতেই রয়েছে একটি পুকুর। ছোট পুকুরের শান্ত জলের ওপর মাঝে মাঝে অল্প হাওয়া ঝিরঝির করে কাঁপিয়ে দিয়ে যায় জলস্তরের ওপরের বুককে। হর্ষবর্ধন দোতলার পুরনো বাড়িটার ঝুল বারান্দাটার কাছে চুপ করে দাঁড়িয়ে পুকুরের দিকে তাকিয়ে দেখছিল আর মনে মনে ভাবছিল, এতটা রাত হয়ে গেল, আজ কি আর আসবে না? কিন্তু কিন্তু আমি তো এমন কোনো ভুল করিনি যে। হর্ষবর্ধন কথাগুলো মনে মনে ভাবছিল। এমন সময় নিচের তলা থেকে হর্ষবর্ধনের কাজের লোক হরিসাধনের গলা শোনা গেল। হরিসাধন বলল, কর্তামশাই, অনেক রাত হলে যে এবার শুয়ে পড়ুন। আপনি না আসলে তো আবার আমি শুতে পারছি নে। গাধা কোথাকার! আমি না শুলে তুই শুতে পারছিস না কেন? তোকে কি আমি বলেছি আমার জন্য তুই জেগে থাক? চুপচাপ গিয়ে শুয়ে পড়। তোকে বলেছি না আজকে রাতের বেলা আমাকে ডাকবি না? যা যা গিয়ে শুয়ে পড়, যা। হরিসাধন দোতলায় উঠে আসবে না। সিঁড়ির একদম নিচের দিকে একটা হ্যারিকেন হাতে নিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে থাকে। হরিসাধন জানে হর্ষবর্ধন সিঁড়ির কাছে আসবে না, তবুও কোনো একটা অজানা কারণে সে সিঁড়ির দিকে তাকিয়ে আবার বলে, কর্তামশাই, আপনি এত তাড়াতাড়ি ঘুমোতে যাবেন না সেটা বুঝতে পারছি, তবে আকাশটা তেমন ভালো নয়, মেঘ হয়ে রয়েছে। চাঁদের আলো থাকলেও যখন তখন বৃষ্টি নামতে পারে। আপনি দেরি করবেন না, শুয়ে পড়ুন, তাছাড়া শরীরটাও তো আপনার ভালো নেই। হর্ষবর্ধনের মাথার ভেতর যেন রাগ চেপে যায়। পুরনো সেই জমিদারি রক্ত ঝলসে উঠতে চায়, কিন্তু ঝলসে উঠেই বা লাভ কি? জমিদারি তো এখন আর নেই। জমিদারি রক্ত ঝলসে উঠলেও তেমন কিছুই হয় না। তবে হরিসাধন হর্ষবর্ধনকে এখনো জমিদার বলেই ভাবে, আর সেভাবেই হর্ষবর্ধন বলে, আহাম্মক কোথাকার! চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা। হরিসাধন হর্ষবর্ধনের চোখের সামনে ছিল না, তবুও দোতলার অনেকটা দূর থেকে হর্ষবর্ধনের এই তিরস্কার হরিসাধনের বুকের ভেতর গিয়ে বিঁধেছে। সে হ্যারিকেনটা হাতে নিয়ে চুপচাপ পেছনে ঘোরে, তারপর চোখে জল এনে হাঁটতে হাঁটতে চলে যায় বারান্দা ধরে। হর্ষবর্ধন জানে প্রত্যেক পূর্ণিমার রাতে এমনটাই হয়। অনেকক্ষণ ধরে হরিসাধন ডাকাডাকি করে তারপর যখন বুঝতে পারে কিছুতেই কাজ হবে না, তখন চোখের জল ফেলতে ফেলতে চলে যায়। হর্ষবর্ধনের বুকের ভেতরটা এই সময় কেমন যেন করে ওঠে। আরে, ওই একটা মানুষই তো আছে তার সাথে, তার জন্যই তো সে এখনো বেঁচে আছে। সবাই তো চলে গেল, শুধু হরিসাধন গেল না। কিভাবে তাদের খোরাকি জোগাড় করে সে কথা ভেবেই হর্ষবর্ধন অবাক হয়। আজকের রাতে যেন সবকিছু গোলমাল হয়ে যায়, কিন্তু সত্যি সত্যি সে কি আসবে? কথাটা মনে হতেই এইবার হর্ষবর্ধনের চোখ চলে যায় খানিকটা নিচের দিকে। যেখানে পুকুর রয়েছে তার একটু সামনের দিকে ফাঁকা জমি রয়েছে, চারপাশে এখানে ওখানে জঙ্গল মতো রয়েছে। দোতলা বাড়িটার পিছনের দিকে পরিত্যক্ত বাগান পেরিয়ে একটা পাঁচিল মতো রয়েছে। পেছনের দিকে জায়গাটা অনেক বড়। পেছনের পাঁচিল পেরিয়ে একটা গেট রয়েছে যা দিয়ে পুকুর আর তার আশেপাশের জায়গাটায় ঢোকা যায়। সেদিকেই চোখ গেল হর্ষবর্ধনের। দেখতে পেল সে এসেছে। পুকুর থেকে খানিকটা দূরে যেখানে নিম গাছটা আছে সেই গাছের তলায় দাঁড়িয়ে সে তাকিয়ে আছে এদিকে। হর্ষবর্ধনের
বুকের ভেতর কেমন যেন রক্ত ছলাৎ করে ওঠে। তার মুখে ফুটে ওঠে একটা অদ্ভুত হাসি। চাঁদের আলোতে হর্ষবর্ধন দোতলার ঝুল বারান্দার কাছে এসে পড়েছে, আর সেই আলোতেই হর্ষবর্ধনের মাথার সাদা চুলের এক পাশটা যেন ভালো করে দেখা যায়। বয়সের ভারে মুখের চামড়া কুঁচকে গেছে। আমি জানতাম তুমি আসবে, কিন্তু এত দেরি করে এলে কেন? আমি তো তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমায় দেরি করিয়ে দিল। আর তোমার ওই কাজের লোকটাও তো এতক্ষণ ধরে তোমার জন্যই দাঁড়িয়েছিল। আমি হরিসাধনকে কতবার বললাম তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়, আমার কথাও কিছুতেই শোনে না। ও নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে, কিন্তু তুমি কি উপরে আসবে না? তোমায় আমি কতবার না বলেছি তুমি উপরে এসো, কেন তুমি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকো বলো? আমাকে যে এখানেই থাকতে হয়, আমি তো উপরে যেতে পারবো না। তাছাড়া তোমার বাড়ির ভিতরে আমি যে ঢুকতে পারবো না, কিন্তু তুমি চাইলে নিচে নেমে আসতে পারো। হরিসাধন কিন্তু কিছুই বুঝতে পারবে না, সে তো ঘুমিয়ে পড়েছে। হর্ষবর্ধনের মনে হয় হরিসাধন যে ঘুমিয়ে পড়েছে সে কথা ও কি করে জানল? সে যাই হোক, হয়তো হরিসাধনকে শুয়ে পড়তে দেখেছে। তাছাড়া হরিসাধন যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কিছু না কিছু কথা বলবে, বিড়বিড় করে যেন নিজের মনেই সবসময় হরিসাধন কথা বলে থাকে। হর্ষবর্ধনের এই ব্যাপারটা খুব ভালোভাবে সহ্য হয় না, তাই তার কথাটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে হর্ষবর্ধন ঝুল বারান্দার একপাশে নেমে যায়। একটা সিঁড়ি নেমে গেছে ভেতরের দিকে, সেটা একতলায় গেছে। আর একটা ছোট্ট সিঁড়ি লম্বা হয়ে এই পেছনের দিক দিয়ে নেমে গেছে পেছন দিকের বাগানটার কাছে। আলো আঁধারিতে বাগানের কাজটা ভালোভাবে দেখা যায় না। গাছপালার পাতার মাঝখান দিয়ে যেন চাঁদের আলোয় কি একটা সরসর করে নড়ে ওঠে বাগানের কাছে। হর্ষবর্ধনের একবার মনে হয় এত রাতে পেছনের এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাওয়াটা কি ঠিক হবে? তাছাড়া পেছনের জঙ্গল তো সবসময় পরিষ্কার হয় না, ওই পুকুরের কাছেই কত জঙ্গল হয়ে রয়েছে। কিন্তু ও আমার সঙ্গে দেখা করতে এসেছে, ওকে এইভাবে একা তো আমি রাখতে পারি না। কথাটা ভেবে হর্ষবর্ধন নিচের দিকে নেমে আসে, আর তখনই শুনতে পায় পাঁচিলের ওপারে নিম গাছের তলায় দাঁড়িয়ে থাকা সে খিলখিলিয়ে হাসছে। তার হাসির শব্দে হর্ষবর্ধনের মনে হয় এই হাসি তার বহুদিনের চেনা। কিন্তু আলো আঁধারিতে হর্ষবর্ধন একটা ব্যাপার লক্ষ্য করতে পারে না, সে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেই আধো অন্ধকারের মধ্যে মাটিতে পা রেখেছে, অমনি নিমতলার কাছে দাঁড়িয়ে থাকা তার শরীরটা যেন আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। যেখানে এতক্ষণ একটা 13-14 বছর বয়সী মেয়ে দাঁড়িয়েছিল, তার শরীরটা আস্তে আস্তে আকারে বাড়তে বাড়তে তার মাথাটা যেন গিয়ে ঠেকেছে গাছের ডাল পর্যন্ত। তবে হরিসাধন কিন্তু ঘুমোয়নি। হরিসাধন ঘুমোনোর ভান করে পড়েছিল। কি মনে হতে সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে জানালাটা খুলতেই দেখতে পায় হর্ষবর্ধন এক পা করে এগিয়ে যাচ্ছে বাইরের দিকে। বাইরের দিকে বলতে তোমরা কি বলছো তা আমি বলতে পারবো না। বাইরের দিকে মানে আমি অনেক জায়গায় গিয়েছি, এখন সেসব জায়গার কথা মনে পড়ে না। উত্তরের দিকে গিয়েছি, বড় বড় পাহাড় পর্যন্ত। সে পাহাড় পেরিয়ে ওপাশে যাওয়া কখনোই সম্ভব হয়ে ওঠেনি। দক্ষিণে গিয়েছি অনেক দূর পর্যন্ত, চারিদিকে নীল দিগন্তের জলরাশি। তবে তার সব জায়গায় যে সাধনা কিংবা তন্ত্রমন্ত্র খুঁজে গিয়েছি তা কিন্তু নয়। কখনো কখনো এমনি হাঁটতে হাঁটতে নানা জায়গা দেখার জন্য বেরিয়ে পড়েছি। পশ্চিমে যেখানে শেষবার গিয়েছিলাম
সেখানে চারদিকে যেদিকে চোখ পড়ে রুক্ষ ভূমি, সেই জায়গা পেরিয়ে ওপারে যে কোথায় শেষ হয়েছে তা বলতে পারি না। আর পূর্ব দিকের কথা যদি বলো তাহলে সেই দিকে বেশি দূর যাওয়া হয়নি। তারানাথের কথা শুনে কিন্তু আমার মনে হলো তারানাথ গোটা অঙ্গদেশের সর্বত্রই ঘুরে ফেলেছে। এখন না হয় আমাদের রেলগাড়ির উন্নত ব্যবস্থা রয়েছে, যুদ্ধ পরিস্থিতি না হলে অবস্থা আরও ভালো হতো, তাতে যানবাহনের ব্যবস্থাও আরও বাড়ত। তাছাড়া খোদ কলকাতায় যত যানবাহনের সুব্যবস্থা আছে এমন ব্যবস্থা অন্যত্র কোথাও আছে বলে মনে হয় না। কিন্তু তারানাথ যে সময়ের কথা বলছে তা আজ থেকে অন্তত কম করে হলেও 25-30 বছর আগেকার কথা। সেই সময়ে তারানাথের পক্ষে শুধু পায়ে হেঁটে আর মাঝে মাঝে রেলগাড়িতে চড়ে গোটা বঙ্গদেশ ঘুরে বেড়ানো খুব সহজ ব্যাপার তো নয়। তার কথায় আমি আর কিশোরী খানিক অবাকই হয়েছিলাম। কিশোরী মৃদু হেসে বলেছিল, ঠাকুরমশাই, আপনি তান্ত্রিক না হয়ে ভবঘুরে পর্যটক হলে ভালো হতো, তাহলে আপনার কত ভ্রমণ অভিজ্ঞতার কথা বইপত্রে লেখা থাকতো। এখন তো শুনছি নতুন নতুন ভ্রমণ পর্যটকেরা নিজেদের অভিজ্ঞতার কথা লিখে বইপত্র বার করছে। আপনিও তো তেমন কিছু করতে পারেন নাকি? এই মনে করুন আপনার তন্ত্রমন্ত্র কিংবা আপনি যে সাধনা করতে পেরেছেন তার সমস্ত কিছু লিপিবদ্ধ করে একটা প্রামাণ্য বই বার করলেন। তারানাথ কিশোরীর দিকে তাকাল, তার মুখে সামান্য হাসি। আজ সকালে যখন এসেছি তখন থেকেই বুঝতে পারছি তারানাথের মন বেশ ভালো রয়েছে। আর সেটা হবে নাই বা কেন, অনেকদিন পর আজ বাড়ি থেকে বেরোনোর সময় আকাশে বৃষ্টি নেই। তারানাথের বাড়িতে এসে দেখি তারানাথের বাড়িতে পাশাপাশি দুজন খদ্দের দাঁড়িয়ে, আর একজন তার সামনে দাঁড়িয়ে কি যেন কথা বলছে। আমাদের অপেক্ষা করতে বলে তিনজনকে ছেড়ে দিয়ে যখন দক্ষিণার পয়সা ট্যাঁকে গুজে তারানাথ তক্তপোষের ওপর আয়েশ করে বসল, তখন তার দৃষ্টি এমনিতেই হাসি। তোমরা তন্ত্র মন্ত্র সাধনাকে যতটা সহজ বলে ভেবে ফেলো ততটা কিন্তু সহজ নয়। তোমাদের খুব সহজে এসব কথা বলি বলে তোমরা এমন মনে করো। তোমরা মনে করো এই যে তন্ত্র সাধনা কিংবা তন্ত্র প্রক্রিয়া, সাধক হওয়া খুব একটা কঠিন নয়। দু একটা মন্ত্র মুখস্থ করতে পারলে কিংবা দু একবার সব সাধনা অথবা অন্য কোনো সাধনা করতে পারলেই তান্ত্রিক হওয়া যায়। আমি আমার গোটা জীবনের প্রায় অর্ধেকের বেশি সময় দিয়েছি এই সমস্ত কিছুর পেছনে। তবে তার বদলে যা পেয়েছি তা কিন্তু না বললেই নয়। ভাগ্য গণনা আর ওই তাবিজ, এসবে আমার কখনো বিশ্বাস ছিল না ঠাকুরমশাই। নেহাত আপনার কথা শুনে এবং আপনার কাছে এসে ব্যাপারগুলো সম্পর্কে একটু ধারণা করতে পেরেছি তাই। তবে বিশ্বাস যে হয় তা নয়, কিন্তু আপনার ক্ষমতা ছিল না এমন কথা আমি বলছি না। তোমরা যেটাকে ক্ষমতা বলো সেটা আসলে অতীব সামান্য কিছু প্রক্রিয়া। মধুসুন্দরী দেবী এবং মাতু পাগলির আশীর্বাদে আমার কাছে যা ছিল তার অনেকটাই ক্ষয় করে ফেলেছি গোটা জীবনে। তবে যার জন্যে বেরিয়েছিলাম তা কিন্তু কখনোই আমি পাইনি, যদিও আমার ভাগ্যে তা কখনোই ছিল না। অনেকেই সে কথা আমায় বলেছিল, তবে যা জেনেছি কিংবা যা দেখেছি তা নেহাতি কম নয়। আমার মতো খুব কম লোকেরাই কিংবা ধরো তান্ত্রিকেরাও এমন অনেক কিছু কমই দেখেছে। এতক্ষণ পরে আমি কথা বলার একটা সুযোগ পেয়ে বললাম, এসব কথা না হয় ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। আপনি এত জায়গা ঘুরেছেন অথচ আপনি বলছেন তা কম হয়েছে কেন? সত্যি কম হয়েছে, সে কারণ তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। অন্তত আমার তো মনে হয়েছে একটা গোটা জীবন একজন তান্ত্রিক কিংবা সাধকের পক্ষে সত্যি কম। ঠাকুরমশাই, আবার কিন্তু আপনি আসল কথা থেকে সরে যাচ্ছেন।
আপনি কোনো একটা পুরনো জমিদার বাড়ির এক মধ্যবয়স্ক লোকের কথা বলছিলেন, কি যেন নাম বললেন? এই দেখেছ, কথা বলতে বলতে কখন যে আসল কথা থেকে সরে গিয়েছি। তোমাদের ধৈর্য বড় কম বলেই তোমরা সমস্ত কিছু মনে রেখে দাও। আমার অত সমস্ত কথা মনে থাকে না। তাছাড়া কথা বলতে বলতে কখন যেন খেই হারিয়ে ফেলি। আসলে বয়স হচ্ছে, তার ওপর মনের কথা বলার তো লোক পাই না। যার কথা বলছিলাম তার নাম হর্ষবর্ধন। যতদূর মনে পড়ছে হর্ষবর্ধন রায়। তার কথা মনে থাকার বিশেষ কয়েকটা কারণ ছিল, সেগুলো তোমাদের বললেই বুঝতে পারবে। তবে তার বাড়িতে সে একা ছিল না, তার সঙ্গে ছিল তার একজন কাজের লোক হরিসাধন। আসলে ব্যাপারটা এমন যে গোটা ঘটনা আমার কাছে আজও কেমন অদ্ভুত বলে মনে হয়। আজও মনে হয় আসলে আমি যা বুঝতে পেরেছিলাম কিংবা যা দেখেছিলাম তার সমস্ত কিছুই হয়তো ভুল। কথাটা বলার সময় তারানাথের মুখে কেমন যেন একটা অদ্ভুত ছায়া পড়ল, যেন মনে হলো সে কিছু একটা গভীরভাবে ভাবতে ভাবতে আবার বাস্তবে ফিরে এসেছে। বললাম, মানেটা তো ঠিক বুঝলাম না। মানে যা ঘটেছিল তার সমস্ত কিছু আপনি এখনো বুঝে উঠতে পারেননি, এটাই বলতে চাইছেন? তোমরা যেমন সমস্ত কিছু যুক্তি দিয়ে বিচার করে নিতে চাও, তেমন আমিও সমস্ত কিছু বুঝে নিতে চাই। আসলে তন্ত্র হোক আর অলৌকিক কিছু ব্যাপার হোক, সব কিছুরই কিছু না কিছু একটা ব্যাখ্যা থাকে। অন্তত আমাদের তন্ত্রমতে এটাই বলে যে তন্ত্রই শেষ কথা নয়, তারপরেও অনেক কিছু আছে। ঠিক তেমন ভাবেই আমার গোটা জীবনে যা ঘটনা ঘটেছে তার সমস্ত কিছুই আমি কোনো না কোনোভাবে ব্যাখ্যা করে নিতে চাই। অন্তত শেষ জীবনে এসে তো তেমনটাই চেষ্টা করি। কিন্তু সমস্যা হলো, কিছু কিছু ব্যাপার এর মধ্যেও কেমন যেন অদ্ভুত থেকে যায়, যার কোনো কিছুই আসলে বুঝে ওঠা সম্ভব হয় না। এই যে তোমাদের বেশ কিছুদিন আগে সেই একটা গ্রামের গল্প বলেছিলাম, সেই গ্রামে একটা ধানের গোলার আশেপাশে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেখানে একটি লোকের কথা বলেছিলাম, মনে আছে কি তোমাদের? যতদূর মনে পড়ছে সে নিজেও একজন তান্ত্রিক ছিল। তার জীবনের ব্যাপারে আমি বেশ কিছু জেনেছিলাম, তবুও বেশ কিছু রহস্য থেকে গিয়েছিল। আশা করি তোমাদের মনে আছে। তেমনি অনেক ঘটনার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। এ হর্ষবর্ধনের ব্যাপারটাও খানিকটা তেমন। তারানাথের কথা শুনে মনে হলো বড় অদ্ভুত কোনো এক কথা আজ সে বলতে চেয়েছে। আমি আর কিশোরী মনে মনে প্রস্তুত হয়েছিলাম, আর ঠিক তখনই আকাশের দিক থেকে একটা বিদ্যুৎ চমকের মতো শব্দ শুনে আমরা অবাক হয়ে গেলাম। সকালে যখন বেরিয়েছিলাম তখন দেখেছি আকাশটা পরিষ্কার, এখানে আসার সময়ও দেখেছি আকাশটা পরিষ্কার। তবে এই অল্প সময়ের মধ্যে এত কালো মেঘ কি করে হলো? বিদ্যুৎ চমকাতেও শুরু করে দিল। তারপর বুঝতে পারলাম পশ্চিম আকাশের দিকে একটা মেঘ দেখেছিলাম, আর হাওয়া ছিল পূর্ব মুখে। হর্ষবর্ধনের বাড়ি ছিল গোপালনগর বলে একটা জায়গায়। আসলে গোপালনগর গ্রামের নাম নয়, গোপালনগর ছিল সেই জায়গাটার নাম। গ্রামের নাম ছিল অন্য। জায়গার নাম গোপালনগর কেন হয়েছিল
সে কথা আমি জানি না। আমি যখন সেই গ্রামে গিয়েছিলাম তখন শরৎকাল শেষ হবে, পুজো শেষ হয়ে চারপাশের আবহাওয়া ঠান্ডা। এমন সময় সেই গ্রামের ভেতরে গোপালনগর বলে সেই জায়গাটায় আমি গিয়ে পৌঁছাই। আমি একাই ছিলাম। হাঁটতে হাঁটতে একদিন দুপুরের দিকে সেই গ্রামের মাটির রাস্তা ধরে হেঁটে চলেছি। দুপাশে যেদিকে চোখ যায় ফাঁকা সবুজ গাছপালা, আর খানিক ফাঁকা জমি ছাড়া আর কিছুই নেই। অনেকক্ষণ হলো পেছনে গ্রামের বাড়িঘরগুলো ফেলে এসেছি। সামনে একটা বড় ডোবাকে বাঁদিকে রেখে সেই ডোবার কাছ দিয়ে একটা রাস্তা চলে গেছে খানিকটা দূরে। সেই পথের শেষে দেখতে পেলাম দূর থেকে সেই বাড়িটাকে। একটা দোতলা বাড়ি, তবে অবস্থা খুব একটা ভালো না। বাড়ির চারপাশে সবুজ গাছপালা এমনভাবে ছড়িয়ে আছে যেন বাড়িটাকে পাঁচিলের মতো ঘিরে রেখেছে। আমি বাঁদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু ডোবার পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা ধরে ওই বাড়ির দিকে যাওয়া যায় না। আমি বাড়িটার দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে সামনে আরো খানিকটা এগিয়ে গেলাম। বাড়িটা দূর থেকে দেখছি তেমন কিছুই ভাবিনি, তবে দুপুর হয়ে এসেছিল, খিদেও পেয়েছিল বেশ। তাছাড়া জল তেষ্টা যে পায়নি তাও বলবো না। শীতের আমেজ পড়বে পড়বে এমনটা হেমন্তকালে মাঝে মাঝে হয় বটে, তবে সেদিন যেন রোদের প্রকোপ ছিল বেশি। আমি সামনে হাঁটছি আর মনে মনে বলছি, যদি একটা আশ্রয় পাওয়া যায়, খানিকটা জল বাতাসা পেলেও খানিকটা জিরিয়ে নেওয়া যেত। এই গ্রাম শেষ করে পাশের গ্রাম যে কখন আসবে, এই সব কথা মনে মনে ভাবছি আর মধু সুন্দরী দেবীকে স্মরণ করছি। অনেক দিন ধরে কোনো সাধু সঙ্গ হয়নি, কোনো সাধনার ব্যাপারে কথাও হয়নি, এমনকি কোনো সাধনা করিও নি। মনে মনে বারবার মনে হচ্ছিল, আমি কি সত্যি সত্যি তান্ত্রিক, নাকি আমি কোনো এক ভব ঘুরে। এমন সময় দেখি উল্টো দিক থেকে একটা লোক বিড়বিড় করতে করতে হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসছে। লোকটার দিকে মুখ তুলে তাকালাম। রোদের আলোয় চারপাশটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। লোকটার দিকে মুখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গেই আমার মাথার ভেতরটা যেন কেমন করে উঠল। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম লোকটার ঠিক পেছনে তার চেয়ে প্রায় দ্বিগুণ লম্বা একটা কালো ছায়া। লোকটা একটা পথের এক পাশ থেকে গাছের আড়াল দিয়ে বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তার পেছনে যেন সেই ছায়াটাকে আমি দেখতে পেলাম, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা যেন উধাও হয়ে গেল। তবু এক মুহূর্তের মধ্যে একটা ব্যাপার কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। এই কালো ছায়াটা যাই হোক না কেন, তার ক্ষমতা কিন্তু অনেক। না হলে সূর্যের আলোর মধ্যে এমনভাবে দিনের বেলায় তাকে এত সহজে দেখতে পাওয়ার কথা নয়। আমি প্রায় চিৎকার করে উঠতে গিয়েও থেমে গেলাম, কারণ লোকটা তখন আমার দিকে তাকিয়েছে, আর ততক্ষণে সেই কালো ছায়াটাকে আমি আর দেখতে পাইনি। এমনটা হয় না। আমি আমার গোটা জীবনে অনেক কিছু দেখেছি, তাই হঠাৎ করে এমন কিছু একটা দেখে আমি চিৎকার করে উঠতে যাব, কিন্তু মনে হলো যেন আমার মনের ভেতরে সারা শরীরে
কিছু একটা হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। আমার গোটা শরীরের শিরা উপশিরাগুলো যেন মুহূর্তের মধ্যে খাড়া হয়ে উঠেছিল। কারণ শুধু কালো ছায়া নয়, সেই কালো ছায়ার মধ্যে এই দিনের বেলা সূর্যের আলোতে যেন আমি দুটো জ্বলন্ত সাদা রঙের চোখ দেখতে পেয়েছিলাম। বড় অদ্ভুত সেই দৃশ্য, তোমাদের বলে বোঝাতে পারবো না। অথচ আমার মনের ভুল নয়, আমি স্পষ্ট দেখেছি। লোকটা যেখান থেকে হেঁটে এসেছে তার পেছনে ছোট্ট একটা গাছ। একটু আগে সেই কালো ছায়ার জন্য সেই গাছটাকে আমি ভালোভাবে দেখতে পারছিলাম না। এইবার সেই গাছটাকে আমি দেখতে পেলাম। পথের মাঝখানে বোকার মতো আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। লোকটা বোধহয় আমায় দেখে কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, তাই আমার কাছে একটু এগিয়ে এসে অবাক গলায় বলল, কি ব্যাপার সাধু বাবা, আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? লোকটা মধ্যবয়স্ক, আমার চেয়ে 2-1 বছর বেশি হবে বলেই মনে হলো। তবে সে কিন্তু আমায় প্রশ্ন করে উত্তরের অপেক্ষা না করে আবার জানালো, আরে সাধু বাবা, কি হলো? এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কতক্ষণ? এতক্ষণ হেঁটে এলাম, কোথাও কাউকে দেখতে পাইনি। তাহলে তুমি এখন কোথা থেকে এলে? তাকে আসল কথা না বলে এই কথাটাই বললাম। সে আমার কথায় হেসে বলল, এইদিকে কাউকে দেখতে পাবেন না। এখান থেকে প্রায় 1 বেলার পথ হেঁটে গেলে পাশের গ্রাম। সেই গ্রামের নাম হলো গোপালনগর। এগুলো জমিদারের এলাকা। আমি সেই জমিদারের খাস লোক, থাকি ওই বাড়িতে। ওই 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 যে। আমি তার কথায় আবার বাঁ দিকে তাকালাম আর অবাক হয়ে গেলাম। সেই বাড়িটা, যেই দোতলা বাড়িটা আমি আর একটু আগে হেঁটে আসার সময় দেখতে পেয়েছিলাম, সেই বাড়িটা এতক্ষণ চোখে পড়েনি। ফাঁকা জায়গাটা পেরিয়ে গেলে একটা উঁচু পাঁচিল মতো রয়েছে, আর সেই পাঁচিলের ওপারে সেই বাড়িটাকে দেখা যাচ্ছে। এখান থেকে যেন আরো ভালোভাবে দেখা যায়। দূর থেকে হলেও বুঝতে পারলাম তার গায়ে শ্যাওলা জমেছে। এখানে ওখানে বটের চারা দেওয়াল খুঁড়ে বাইরে বেরিয়ে নিজেদের অস্তিত্বকে বাড়িয়ে তোলার চেষ্টা করছে যেন। লোকটা কিন্তু বলে চলেছে, গোপালনগরের কাছে তো লোকজন থাকে না, তো অনেকদিন পর তুমি দেখেছো দেখেছো তুমি করে বলে ফেললাম তোমারে, কিছু মনে করো না। তা অনেকদিন পরে তো তুমি এলে সাধু বাবা। আসলে জমিদার মশাইয়ের সঙ্গে থাকতে থাকতে আমি ওই সকলকে তুমি তুমি করে বলা অভ্যাস হয়ে গেছে আর কি। তাছাড়া তোমার বয়সও দেখছি আমার থেকে কম। আমি বাড়িটার দিকে হাঁ করে তাকিয়ে দেখছি। সে নিজের মতো কথা বলেই চলেছে। এক সময় হঠাৎ করে যেন কি মনে পড়ে যেতে বলল, আচ্ছা সাধু বাবা, তুমি ভূত তাড়তে পারো? কেন? ভূতের কথা এলো কোথা থেকে? না মানে জমিদার মশাই, মানে ওই জমিদার মশাইয়ের কাছে গেলে সমস্তটা বুঝতে পারবে। আমি তো যাচ্ছিলাম গ্রামের দিকে, চলো তোমাকে আগে জমিদার মশাইয়ের কাছে নিয়ে যাই। তাছাড়া মুখটা দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। চলো 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 চলো। আমায় আর কথা বলার সুযোগ না দিয়ে আমার একটা হাত ধরে সে প্রায় টানতে টানতে আমায় নিয়ে চলল। একটু আগে সে যেখান দিয়ে বেরিয়ে এসেছে সেখানে, সেই বন জঙ্গলের মতো ঝোপটার মাঝখান দিয়ে সরু রাস্তা। সেই রাস্তাটা পেরিয়ে তার হাতের টানে আমি চলেছি জমিদার বাড়ির দিকে। বড় আশ্চর্য লাগলো। আমি একজন সাধক, আমায় সে টানতে টানতে নিয়ে চলেছে তাদের বাড়িতে।
সচরাচর এমন হয় না। এর আগে আমায় নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে লোকেরা আমার কাছে মিনতি করেছে। তাছাড়া কেউ কেউ তার বিপদের কথা আমায় এসে জানিয়েছে। তারপর আমি তাদের সঙ্গে গিয়েছি। কিন্তু এই প্রথমবার কেউ আমায় খাওয়ানোর জন্য টানতে টানতে নিয়ে চলেছে ওই ভাঙা দোতলা পুরনো জমিদার বাড়িতে। তবে তার চেয়েও অবাক কাণ্ডটা হলো, আমি কিন্তু নিজেও তাকে একটুও বাধা দেওয়ার চেষ্টা করলাম না। বারবার মনে পড়তে লাগলো তার পেছনে দেখতে পাওয়া সেই কালো ছায়াটার কথা। এমন কালো ছায়া দিনের আলোতে সহজে দেখা যায় না। সেটা কি, আর এই লোকটাই বা কে? আর যেই জমিদার বাড়িতে আমরা যাচ্ছি সেখানে কি বিপদ রয়েছে যার কথা সে বলল? এই সব ভাবতে ভাবতে তার হাতের টানে একরকম হুড়মুড় করেই সেই পথ পেরিয়ে গিয়ে পড়লাম জমিদার বাড়ির ভাঙা পাঁচিলের সামনে ছোট্ট দরজার মতো জায়গাটায়। আর ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে বাড়িটার দোতলার ঝুল বারান্দার কাছে তাকাতেই দেখতে পেলাম প্রথমবারের মতো হর্ষবর্ধনকে। এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করতেই আমি বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু লোকটা আপনাকে টানতে টানতে ওভাবে নিয়ে গেল কেন? আর ওই যে কালো যে ছায়াটা, সেটা আপনি হঠাৎ কি করে দেখতে পেলেন? অথচ তারপরে সেটা মিলিয়েও গেল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। ততক্ষণ আমিও কিছু বুঝতে পারিনি। শুধু বাড়ির সামনে এসে হর্ষবর্ধনের দিকে তাকাতেই যেন ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারলাম। যে ঝুল বারান্দার কাছে হর্ষবর্ধন দাঁড়িয়ে রয়েছে তার চারপাশটা কেমন যেন অন্ধকার। এই দিনের বেলাতেও অন্ধকারটা এতটা গভীর যে চারপাশে কোনো কিছুই ভালোভাবে বোঝা যায় না। একটা অশুভ কিছু যে এই বাড়িটার চারপাশে গভীরভাবে ছড়িয়ে আছে তা ভালোভাবে বুঝতে পারলাম। দূর থেকে হর্ষবর্ধন আমার দিকে তাকালো, তারপর ধরা গলায় বলল, কি রে হরি সাধন, আবার এই সাধু বাবাকে কোথা থেকে ধরে আনলি? জমিদার মশাই, একটা কাজ আছে, সেই জন্য আমি ঠাকুর মশাইকে ডেকে আনছি। আপনাকে এই নিয়ে ভাবতে হইব না। তাছাড়া আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তোর সাহস তো কম নয়, তুই আমায় হুকুম দেবি? যাই খনি যা গ্রামে, আর সাধু বাবাকে যে এনেছিস তখন সাধু বাবাকে ভেতরে নিয়ে আয়। দুপুরের সময় সাধু বাবাকে কিছু খেতে দে, খালি মুখে ফিরিয়ে দিস না। হরি সাধন আমায় একতলার একটা ঘরে বসালো। তারপর হাত মুখ ধোয়ার জল দিয়ে ভালো করে মোটা চালের ভাত, একটা পাতলা ডাল, খানিকটা তরকারি, একটা ভাজা, এই সমস্ত খেতে দিল। তোমরা তো জানো খাওয়ার বাদ বিচার আমার কখনোই ছিল না। সাধনার পথে বেরিয়ে যাওয়ার সময় প্রথম প্রথম নিজের হাতে রান্না করে খাওয়ার চেষ্টা করতাম। ব্রাহ্মণ হলে তাদের হাতে খেতাম, কিন্তু ক্রমে ক্রমে বুঝতে পারলাম আসলে ভক্ষণ শব্দটার সঙ্গে কোনো কিছুর বিচার চলে না। ভক্ষণ হলো শুধুমাত্র জীবন ধারণের জন্যে খাওয়া। তা আমরা যাই খাই না কেন, খাওয়া দাওয়া শেষ করে একটা ব্যাপার বুঝতে পারলাম, মোটা চাল, পাতলা ডাল এবং অল্প তেলে ভাজা তরকারি হলেও খেতে কিন্তু অসাধারণ। বুঝতে পারলাম হরি সাধন রান্না করেছে। আমি খাচ্ছি, পাশে বসে হরি সাধন হাত কচলে কচলে বলছে,
ভালো করে খাও, আমি রান্না করেছি। একটু খেতে খারাপ হতে পারে, আসলে আমরা দুজন মানুষ। আর তাছাড়া বুঝতে পারছো তো, খাওয়া দাওয়া নিয়েও তো চিন্তা ভাবনা আমাদের থাকে না। খাওয়া দাওয়া নিয়ে যাদের চিন্তা ভাবনা থাকে না তাদের খাবার এত সুস্বাদু। তাহলে খাওয়া নিয়ে যদি হরিসাধন চিন্তা করত তাহলে কি হতো, সেটা ভাবতে ভাবতেই তাড়াতাড়ি খেয়ে ফেললাম। খাওয়া শেষ করে একটা ঘর আমায় খুলে দিল হরিসাধন। সেইখানে একটা অতি পুরানো বিছানায় ঝাড়পোছ করে তাতে আধ ময়লা একটা কাপড় বিছিয়ে দিয়ে তারপর পরিষ্কার একটা চাদর বিছিয়ে দিয়ে আমায় বিশ্রামের জায়গা করে দিয়ে সে বেরিয়ে পড়ল। পেট ভরে খেয়েছি, তাছাড়া আগের দিন থেকে অনেক হেঁটেছি, তাই শরীর ক্লান্ত হয়েছিল। আরাম করে বিছানায় শুয়ে পড়তেই খোলা জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া এসে ঢুকতে লাগলো। হরিসাধন আর ওই হর্ষবর্ধন এবং কালো ছায়াটার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। যখন ঘুম ভাঙল তখন প্রায় সন্ধে হয়ে এসেছে, আর ঘুমটা ভাঙতেই খোলা জানলার দিকে চোখ চলে যেতেই আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। খোলা জানলাটা আমার পায়ের কাছে। আসলে আমি যেখান দিয়ে ঢুকেছি সেটা হলো বাড়ির সামনের দিক, জানলাটা বাড়ির পেছনের দিকে। পেছনের দিকে জানালা দিয়ে দেখছিলাম বেশ খানিকটা দূরে একটা পাঁচিল, তারপরে একটা পুকুর মতো রয়েছে, তারপরে ওখানে একটা জঙ্গলের মতো জায়গা পড়ে। গোটা জায়গাটাই জমিদার বাড়ির। সেই জানালার কাছে অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে, যেন এতক্ষণ ধরে আমি যতক্ষণ ঘুমিয়েছি ততক্ষণ সে ওখানে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে দেখছিল। যেই আমি উঠে দাঁড়িয়েছি অমনি তার সম্বিত ফেরে। সঙ্গে সঙ্গে একটা নূপুরের শব্দ শুনতে পেলাম। নূপুরের শব্দ তুলে কেউ আমার জানালার কাছ থেকে পেছনের দিকে মুহূর্তের মধ্যে ছুটে গেল। বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠতে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম গোটা শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। জানালা থেকে ভেসে আসা সন্ধ্যের ঠান্ডা বাতাস শরীরটাকে এমন ঠান্ডা করে দিয়েছে, হাত পা যেন অবশ হয়ে এসেছে। কোনো রকমে উঠে বসতে কানের ভেতরে বাজতে থাকা নূপুরের শব্দটাও দূরে কোথাও যেন মিলিয়ে গেছে। উঠে জানালার দিকে এগোতে যাব, এমন সময় হরিসাধন দরজা দিয়ে ঢুকল। সে বলল, সাধু বাবা, তা তোমার ঘুম ভাঙলো? ভালো ঘুম হয়েছে। আচ্ছা চলো এবারে দোতলায় চলো, উপরে যাই, তোমাকে নিয়ে যাই। জমিদার মশাইয়ের সঙ্গে একবার কথা বলে নাও। আসলে সমস্যাটা হয়েছে এই জমিদার মশাইয়েরই। সমস্যা? কিসের সমস্যা? হরিসাধন একটা অদ্ভুত কাজ করল। চারপাশে ভালো করে দেখে নিয়ে আমার বিছানার কাছটায় এসে বসল। আমি বিছানায় পা ঝুলিয়ে বসে রয়েছি। সে বিছানার কাছে ফাটল ধরে আসা মেঝের ওপর বসে হাঁটু গেড়ে আমার পায়ের কাছে নিজের মাথা নিয়ে তারপর বিছানার উপরে দুটো হাত রেখে মাথাটা বিছানার সামনে রেখে বলল, সাধু বাবা, সত্যি কথা কই, এই বাড়িতে না ভূত ঢুকছে। ভূত না পেতনি ঢুকছে।
এইভাবে আমায় কখনো কেউ বলেনি যে তাদের বাড়িতে ভূত কিংবা পেতনি এসেছে। বুঝতে পারলাম হরিসাধন সহজ সরল মানুষ। গ্রামের মানুষেরা কথার জটিলতা তখনও পর্যন্ত শিখে উঠতে পারেনি। তাছাড়া হরিসাধন আর এই জমিদার মশাই হর্ষবর্ধন এই বাড়িতে একাই থাকে, তাই তাদের মধ্যে যে সারল্য এখনো লেগেই থাকবে সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। আমার কিন্তু একটু হাসি পেতে গিয়েও পেল না, কারণ সেই কালো ছায়াটাকে আমি দেখেছি। তাছাড়া জানালার কাছে হঠাৎ করে নূপুর পায়ে দিয়ে কাউকে চলে যাওয়ার শব্দও আমি শুনতে পেয়েছি। হরিসাধন চোখ বড় বড় করে বলল, সাধু বাবা, আমি দেখেছি ওই পেছনের পাঁচিলটার বাইরে যে নিম গাছটা আছে, ওই নিম গাছের তলায় মাঝে মধ্যে দাঁড়ায় থাকে। এত বড় তার চেহারা, পাঁচিলের ওপর দাঁড়ায় থাকে। ইচ্ছে হলে হাত তুলে নিম গাছের মাথাটাকে টাইন না নামিয়ে আনতে পারে। কিন্তু জমিদার মশাই আমার কথা শুনতেছে না, কিছুতেই শুনতেছে না। আমার কথা শুনলে তো ওই এলো, রাতের বেলায় বাইরে চলে যাইতেছে, পেতনির সঙ্গে কথা কইতে আছে, কি যে করতেছে আমি কিছু বুঝতে পারতেছি না। এইবার আমার ভয়ে পাওয়ার পালা। হরিসাধন বলে কি, জমিদার মশাই মানে ওই হর্ষবর্ধন পেতনিটার সঙ্গে কথা বলতে চলে যায়। হরিসাধন পেতনি কথাটার উপর জোর দিচ্ছে, তার মানে সে কোনো মেয়ের অবয়ব দেখেছে। কিন্তু যাকে হরিসাধন ভয় পাচ্ছে তাকে হর্ষবর্ধন ভয় পাচ্ছে না কেন? আমার কথা শেষ হবার আগেই হর্ষবর্ধনের গলা ভেসে এলো, আরে কি হলো? কোথায় গিয়ে মরলি বেটা? বললাম না সাধু বাবাকে তাড়াতাড়ি ওপরে নিয়ে আয়। এরপরে আর কথা চলে না। যতই ভাঙাচোরা বাড়ি হোক, যতই জমিদারি না থাকুক, জমিদার বলে কথা। তাই হর্ষবর্ধনের ডাকে আমি আর হরিসাধন পায়ে পায়ে গিয়ে পৌঁছলাম দোতলার কাছে। দেখি দোতলার কাছে ঝুল বারান্দার এক পাশে একটা পায়া ভাঙা চেয়ার কোনো রকমে সারিয়ে তাতেই বসে রয়েছে আমাদের গোপালনগরের জমিদার হর্ষবর্ধন রায়। আমায় দেখতে পেয়ে একটু বিরক্ত হয়ে হাত তুলে নমস্কার করে বলল, হরিসাধনের ওই এক স্বভাব, দেখতে পেলেই ধরে নিয়ে আসে। আসলে হরিসাধন লোককে খাওয়াতে খুব ভালোবাসে, কিছু মনে করবেন না আপনি। জমিদার মশাইয়ের কপালের দিকে তাকিয়ে আমার কপালে রীতিমতো ঘাম দেখা দিল। এ কি দেখতে পাচ্ছি আমি? তাহলে কি হরিসাধনের কথা মিথ্যে নয়? একটা কালো ছায়া তাকে আশপাশ থেকে গভীরভাবে জড়িয়ে ধরতে শুরু করেছে। জমিদার মশাইয়ের পরনের কাপড় ময়লাটে। আমি অবাক হইনি, কিন্তু তার চোখের তলায় গভীর কালি, মাথার চুল এলোমেলো, ধবধবে সাদা চুল, মুখটা শুকিয়ে এসেছে, যেন মনে হয় হাড়ের উপর কেউ চামড়া পরিয়ে দিয়ে গেছে এই মাত্র। জমিদার মশাইয়ের চেহারাটা দেখে একটা ব্যাপার বোঝা যায়, তার পরনের কাপড়গুলো বড্ড ঢিলে ঢালা। তার মানে সম্প্রতি তার চেহারা খারাপ হতে শুরু করেছে। হর্ষবর্ধন একটু কাত হলো, তারপর বলল, ওই চেয়ারে বসুন। আপনি আসছেন কোথা থেকে? আমি সেসব কথার উত্তর না দিয়ে সরাসরি বললাম, আপনাকে তো খুব সাবধানে থাকতে হবে, যে কোনো মুহূর্তে বড় কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। কিন্তু এইসব হলো কি করে?
কতদিন ধরে শুরু হয়েছে? আমার কথায় হর্ষবর্ধন যেন আর একটু বিরক্ত হলো। আপনিও হরিসাধনের কথায় পড়েছেন। আরে আমার কিছু হয়নি, আপনি কেন এমন করছেন বলুন তো? হ্যাঁ, এই হরিসাধন ব্যাটার জন্য এইসব হচ্ছে। সে লোকজন ধরে এনে বারবার বোঝাতে চায় যে আমার একটা কিছু হয়েছে। আমার কিছুই হয়নি, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। হর্ষবর্ধনের কথায় গুরুত্ব না দিয়ে আমি সোজা তাকালাম পেছনের দিকে। ওই বারান্দাটা আসলে পেছনের দিকে, আর সঙ্গে সঙ্গে সেই নিম গাছটার দিকে তাকাতেই আমার মনে পড়ে গেল হরিসাধনের বলা একটা কথা। চাইলেই হাত দিয়ে নিম গাছের মাথাটা ধরে ফেলতে পারে। নিম গাছ খুব বেশি বড় হয় না, কিন্তু যে নিম গাছটা আমি দেখতে পাচ্ছি এমন নিম গাছ এর আগে আমি দেখিনি। যেন তরতর করে কোনো কারণে লম্বা হয়ে উঠেছে নিম গাছটা। অতি সাধারণ নিম গাছের চেয়ে অন্তত 1.5 গুণ বড়। হরিসাধনের কথা যদি সত্যি হয়, তাহলে এই নিম গাছটা যে হাত দিয়ে ধরে ফেলতে পারবে, তার উচ্চতা যে কোনো সাধারণ মানুষের দ্বিগুণ কিংবা তার বেশি হবে। দেখুন, আপনি যেই হন না কেন, আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনার না থাকাই ভালো। আপনি এসেছেন, আজকের দিনটা বিশ্রাম নিন, তারপর আপনার পথ দেখুন। সেটা তো হবে না জমিদার মশাই। আপনাকে এমন বিপদের মধ্যে ফেলে তো আমি চলে যেতে পারি না। ওই নিম গাছটার তলায় আপনি যাবেন না, জায়গাটা ভালো নয়। আর বিশেষ করে ওই পুকুরটা, ওই পুকুরের পাড়ে আপনি যেদিন গিয়ে দাঁড়িয়েছিলেন, সেদিন থেকেই এই সমস্ত কিছু শুরু হয়েছে। হর্ষবর্ধন আবার বিরক্ত মুখে কিছু একটা বলতে গিয়ে হঠাৎ করে থমকে গেল। আমার মুখের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি ওই পুকুরের কাছে গিয়েছিলাম, সেটা তো হরিসাধন নিজেও জানে না। তাহলে আপনি জানলেন কি করে? আপনি কে বলুন তো? আমি একজন সাধারণ ভবঘুরে সাধক। সামান্য কিছু সাধনা করেছি, তবে সিদ্ধি লাভ করতে পারিনি। মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির আশীর্বাদে সামান্য ক্ষমতা আমি পেয়েছি। আর সেই ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা রয়েছে, কারোর আগাম বিপদ আমি বুঝতে পারি। তবে আপনি যেই বিপদের মধ্যে জড়িয়ে পড়েছেন, সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করা সহজ ব্যাপার নয়। আর মাসখানেক সময় কেটে গেলে আপনাকে আর বাঁচানো যাবে না। আমার কথায় হর্ষবর্ধন বেশ কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে রইল। তারপর মুখটা যখন তুলল, তখন তার মুখে আগের মতন বিরক্তি নেই, কেমন একটা ফ্যাকাশে হতাশ ভাব। হরিসাধনকে আমি যেন কোনো কিছু বুঝতে দিই না। জানি তাকে বোঝাতে গেলেই সে কান্নাকাটি করবে। আসলে হরিসাধন মানুষটা ভালো, আমি তাকে একটু বেশি বকাচকা করে ফেলি। কিন্তু যখন সবাই আমায় ছেড়ে চলে গেছে, তখন হরিসাধন আমায় ছেড়ে যায়নি। আমি বুঝতে পারি কিছু একটা হচ্ছে। হ্যাঁ, আমার শরীর মাসখানেক ধরে ভীষণ খারাপ হতে শুরু করেছে। রাতের বেলা বুক দরবার করতে থাকে, যেন মনে হয় আমার ঘরে কিছু একটা সবসময় বসে রয়েছে, সুযোগ পেলেই আমার ওপর ঝাঁপিয়ে পড়বে। ওই মেয়েটা বলেছে সে আমায় এই সমস্ত কিছু থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। বুঝতে পারলাম হর্ষবর্ধন হরিসাধনের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে। তবে আমি হয়তো তার এমন কোনো একটা কথা বলে ফেলেছি যেটা খুবই গোপন। তাই সে আমার কাছে সমস্ত কথা বলতে রাজি হয়েছে। হরিসাধনকে এখন আর উপরে আসতে না বলে হর্ষবর্ধন বলতে শুরু করল।
আমাদের জমিদারি আমার বাপের আমলেই শেষ হয়ে গিয়েছিল। তবে তবে তার আগে ঠাকুরদার আমল থেকেই ভাঙনটা শুরু হয়েছিল। আশেপাশের যে জঙ্গল দেখছেন, এখানে আগে বসতি ছিল, তারপর বসত বাড়ি উঠে গিয়েছে গ্রামে। সেইখানে ওই যে গোটা গোটা বাড়ি দেখছেন, এইখানে বাবার আমলেও প্রায় 30 জন লোক থাকতো। তারপরে এই গোপালনগর আর আশেপাশের গ্রামে যখন কলেরা হতো তখন সবাই চলে আসতো এখানে। ছেলে মেয়ে দুটো জ্বরে ভুগতে ভুগতে মারা গেল। হ্যাঁ, গোটা গ্রাম ফাঁকা হয়ে গেল। তারপর গ্রামে একটু দূরের দিকে আবার নতুন করে বসতি গড়ে উঠলো। তবে এই আশেপাশে আর কেউ এলো না। আমি আর হরিসাধন এখানেই রয়ে গেলাম। হরিসাধনে একটা মেয়ে ছিল, আর মেয়েটাও ওই কলেরাতেই মরে গেল। তারপর দেখতে দেখতে চারপাশটা কেমন যেন জঙ্গল হয়ে গেল, জঙ্গল। এখন আমরা দুইজন এইখানে অপেক্ষা করছি মৃত্যুর জন্য। আমার মৃত্যু হলেই যে হরিসাধন এখান থেকে চলে যাবে তা বুঝতে পারি। তবে আমি চাই হরিসাধনের মৃত্যু হোক, তাতে আমি এই বাড়িতে অন্তত একা কয়েকটা দিন একটু কাটাতে পারবো। কিন্তু বাড়িতে যারা ছিল তারা এখান থেকে চলে গেল কোথায়? আর আপনি সেখানে গেলেন না কেন? বাড়িতে যারা ছিল মানে আমার ভাই, তার পরিবার আর আত্মীয় স্বজন অনেকেই ছিল। তারা 2-1 গ্রাম দূরে আমাদেরই এক নিকটবর্তী আত্মীয়র কাছে গিয়ে থাকতে চলে গেছে। অর্থ সম্পত্তি যা ছিল তার বেশিরভাগই তারা সঙ্গে করে নিয়ে যায়, তাই তাদের কোনো অসুবিধা হয়নি। আমার এখনো পর্যন্ত যা আছে তাতে আমাদের দুজনের চলে যাবে। তবে হরিসাধন মাঝে মাঝে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের কাছ থেকে এটা সেটা নিয়ে আসে। বলতে গেলে হরিসাধনের জন্যই খাওয়ার অভাব আমি কখনো বুঝতে পারি না। তবে গ্রামের লোকেরাও এইটা ওটা দেয়, কারণ ঠাকুরদার আমলে আশেপাশের যে কটা বসতি ছিল কিংবা গ্রামের লোকজন যারা ছিল তাদের সকলকেই বিনা খাজনায় ঠাকুরদা এখানে থাকতে দিয়েছিল। কিন্তু সমস্যা যে একটা হচ্ছে সেটা তো বুঝতে পারছি। এই বাড়িতে কোনো একটা কালো ছায়া পড়েছে। তাছাড়া সন্ধ্যেবেলা ঘুম ভাঙার পরে আমি জানালার কাছে নূপুর পায়ে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমার কথায় হর্ষবর্ধন সামান্য হেসে বলল, ও হলো হরিসাধনের মেয়ে, ওর নাম মুকুল। মুকুল আমাদের এইখানে সব কিছু থেকে রক্ষা করে আসছে, কিন্তু কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আপনি কিছু বুঝতে পারছেন সাধু বাবা? বুঝতে পারলাম। এই বাড়িতে একটি নয়, 2টি শক্তির প্রভাব রয়েছে। অন্তত জমিদার হর্ষবর্ধনের কথায় তো সেটাই মনে হলো। তবে সবে মাত্র এসেছি, এখনই তো আর সবকিছু বুঝতে পারবো না। হর্ষবর্ধনের সঙ্গে তখন এই বিষয়ে আরো অনেক কথা হলো। তারপর আমি 1 তলায় আর হর্ষবর্ধন 2 তলায় রয়ে গেল। রাত হতেই রাতের খাওয়া দাওয়া সেরে আমরা যে যার মতো ঘুমোতে চলে গেলাম। আবার তারানাথ চুপ করলো। এবার কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, এই যে হরিসাধন আর হর্ষবর্ধন, এরা তো চাইলেই লোকগুলোর সঙ্গে চলে যেতে পারতো। শুধু শুধু বাড়ির মায়া আঁকড়ে এখানে ভূতের সঙ্গে বাস করার তো কোনো মানে হয় না। মায়া কিশোরী, মায়া মায়া কাটিয়ে চলে যাওয়া অত সহজ নয়। তাছাড়া যেখানে হর্ষবর্ধন তার স্ত্রী, তার ছেলে মেয়ে সবাইকে হারিয়েছে, সেই স্থান ছেড়ে চলে যাওয়া সহজ ব্যাপার হবে না। নিজের জীবনের প্রতি হর্ষবর্ধনের খুব একটা মায়া ছিল না, কিন্তু এই বাড়ির প্রতি তার বেশ মায়া ছিল। আর হরিসাধনও হর্ষবর্ধনের মতো মায়ার কারণে এখানে থেকে গিয়েছিল। এমন অনেক কিছু আমি দেখেছি
যা শুধু মায়া ছাড়া অন্য কিছু হতে পারে না। তারপর যা বলছিলাম, সেই রাতেই আমার প্রথমবার দেখা হলো হরিসাধনের বলা সেই ভূত কিংবা পেতনির সঙ্গে। অনেক রাত তখন। হঠাৎ করে ঘুমটা কোনো কারণে ভেঙে গিয়েছিল। পায়ের কাছে জানালাটা খোলাই ছিল। তাছাড়া কি মনে করে ঘুমোতে যাওয়ার আগে একবার দেহ বন্ধন করে নিয়েছিলাম। বলা যায় না, এই বাড়িতে আমি নতুন। এতদিন ধরে হরি সাধনার হর্ষবর্ধন রয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি। হয়তো আমায় নতুন দেখে কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাছাড়া আমি যে তার ব্যাপারে বুঝতে পেরেছি, এটাও তো আমার ক্ষতি করার একটা প্রধান কারণ। ঘুমটা ভাঙতেই চোখ চলে গেল জানালার দিকে। এখন আর জানালার কাছে কেউ দাঁড়িয়ে নেই। কি মনে হতে বিছানা ছেড়ে উঠলাম। তারপর হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালাম জানালার কাছে। বাইরে আকাশে চাঁদের আলো রয়েছে, তবে বাড়ির পেছনের দিকের বড় বড় গাছ, ঝোপঝাড়, তাই জায়গাটা কেমন আলো আঁধারে। এখান থেকে বেশ খানিকটা দূরে পাঁচিলটা। পাঁচিলের অবস্থা ভালো নয়, সে কথা আগেই বলেছি। জানালার কাছে দাঁড়াতেই একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো আমার নাকে। আর ঠিক তখনই আমার চোখ চলে গেল ঠিক মাঝামাঝি দিকে, যেখানে বাড়ির পেছনে যাওয়ার একটা দরজা রয়েছে সেইখানে। কে যেন হাঁটতে হাঁটতে ওই জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছে সেই দরজার দিকে। মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম ওটা হরিসাধন কিংবা হর্ষবর্ধন ছাড়া অন্য কেউ হতে পারে না। মনের ভেতর কেমন যেন কুঁড়েকে উঠল। এত রাতে কে যাচ্ছে বাড়ির পেছনে? আর তখনই নূপুরের শব্দটা শুনতে পেলাম। তার সঙ্গে কে যেন খিলখিলিয়ে হেসে উঠল। এত রাতে নূপুরের শব্দ, তার ওপর বাচ্চা মেয়ের হাসি। জমিদার মশাই যে মুকুলের কথা বলেছিল সে নাকি? কিন্তু সেও তো এক অশরীরী আত্মা। তাহলে আর দেরি করলাম না। সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে একতলার বারান্দা ধরে ছুটে এলাম বাইরের দিকে। জমিদার মশাইয়ের হাতে কোনো আলো ছিল না। আর তোমাদের বারবার জমিদার মশাই বলছি, আর তাকে হর্ষবর্ধন বলেই বলছি। বুঝতে পারলে তো? আসলে জমিদার মশাইয়ের বয়স আমার চেয়ে খুব বেশি ছিল না, তাই তাকে আমি জমিদার মশাই না বলে হর্ষবর্ধনই বলতাম। যাই হোক, হর্ষবর্ধন হাঁটতে হাঁটতে চলেছে গেটের দিকে। আমি তাকে আটকালাম না। ঝোপ জঙ্গলের মধ্যে পা রাখতেই চারপাশের ঠান্ডা একটা বাতাস যেন আমার গায়ে এসে ধাক্কা দিল। আমার খালি গা, কোনো রকমে লাল কাপড়টা জড়িয়ে রাখা হয়েছে গলার উপর। একটু এগিয়ে যেতেই বুঝতে পারলাম গেট পেরিয়ে পেছনের দিকে গিয়ে নেমেছে হর্ষবর্ধন। সেই হাসির শব্দটা আবার শুনতে পেলাম। হর্ষবর্ধন হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো সেই নিম গাছটার তলায়। ওই তো চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায় নিম গাছটার তলায় হর্ষবর্ধনের পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। দূর থেকে বোঝা না গেলেও 13-14 বছরের বেশি তার বয়স হবে বলে মনে হয় না।
পরনে একটা গ্রাম্য কায়দায় পরা শাড়ি। সে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে পুকুরটার দিকে, আর তার পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে হর্ষবর্ধন। আমি আরো খানিকটা এগিয়ে যাব বলে বাড়ির বাইরের দিকে বেরোতে যাব, এমন সময় হঠাৎ কিসে যেন বাধা পেলাম। ঠিক গৃহবন্ধন থাকলে কোনো অশুভ শক্তি তার ভেতরে প্রবেশ করতে গেলে যেমন ভাবে বাধা পায়, ঠিক আমিও তেমন অদৃশ্য কিছু একটায় বাধা পেলাম। যেন মনে হলো কিছু একটা আমায় প্রবলভাবে আটকে দিচ্ছে। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে সামনের দিকে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু না, আমি ঢুকতে পারছি না। কিছু একটা যেন আমায় বাধা দিচ্ছে। ততক্ষণে হর্ষবর্ধন আর সেই মেয়েটা হাঁটতে হাঁটতে পুকুরের দিকে এগিয়ে গিয়ে ঝোপ জঙ্গলের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সর্বনাশ, এমন কথা তো কখনো শুনিনি। আপনি বাধা পাচ্ছিলেন কিসে? তোমাদের তো আগেই বলেছি, এমন অনেক কিছু ঘটনা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে যার কোনো ব্যাখ্যা আমি খুঁজে বার করতে পারিনি। সেদিন আমি কিসে বাধা পেয়েছিলাম তা আমি নিজেও জানি না। যাকে তারপর শুনো, অনেকক্ষণ ধরে বাধা পেলাম। আরও একটা ব্যাপার লক্ষ্য করছিলাম, যতবার বাধা পাচ্ছি ততবারই যেন আমার শরীরে একটা ক্লান্তি ভাব আসছে। আসলে সেই বাঁধনের সঙ্গে যতবার আমার স্পর্শ হচ্ছে ততবারই এমনটা হচ্ছে। আমি আর চেষ্টা করলাম না, সেই গেটের এক পাশে দাঁড়িয়ে রইলাম। একটু পরেই হর্ষবর্ধনকে ফিরে আসতে দেখলাম, আর যেটা দেখতে পেলাম তা দেখে আমার বুকের ভেতরের রক্তটুকু যেন হিম হয়ে গেল। হর্ষবর্ধন ফিরে আসছে। চাঁদের আলোয় তার মুখের দিকে তাকাতে দেখতে পেলাম তার দুই চোখ বন্ধ, কিন্তু হর্ষবর্ধনের পেছনে পেছনে ফিরে আসছে প্রায় মানুষের চেয়ে 4 গুণ কিংবা তার বেশি লম্বা একটা ছায়া মূর্তি। সে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে হর্ষবর্ধনের ঠিক পেছনে, আর চারপাশের বাতাসে একটা অদ্ভুত শব্দের সঙ্গে সঙ্গে সেই গন্ধটা বেড়েই চলেছে। আমি চিৎকার করে উঠলাম, হর্ষবর্ধন, হর্ষবর্ধন, জমিদার মশাই! কিন্তু হর্ষবর্ধন চোখ খুলল না। আমি ছুটে গেলাম সেই গেটের কাছে। সেই অদৃশ্য একটা বাঁধন আমায় ভেতরে ঢুকতে দিল না। হর্ষবর্ধন হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। কালো ছায়াটা তার শরীরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। নিজের লম্বা কালো হাতটা যেন হর্ষবর্ধনের চারপাশে বারবার ঘুরিয়ে চলেছে। এইবার সামনের দিকে তাকিয়ে তার দুটো সাদা চোখ দেখতে পেলাম। তার সঙ্গে এইবার কালো ছায়ার মধ্যে তার অজস্র সাদা দাঁতের সারি আমার চোখে পড়ল। আমার চিৎকার শুনে হরিসাধনের বোধহয় ঘুম ভেঙে গিয়েছিল। হরিসাধন ধড়ফড় করে ছুটে এলো পেছনের দিক থেকে। তার গলা শুনতে পেলাম। কি হয়েছে? হরিসাধন, ওই দেখো জমিদার মশাই আসছে। জমিদার মশাইয়ের পেছনে ওটা কি? আমার কথায় হরিসাধন সামনের দিকে তাকালো। আমিও তাকালাম, কিন্তু অবাক হয়ে গেলাম। জমিদার মশাই একাই হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে এই দিকে। তার পেছনে একটু আগে দেখতে পাওয়া সেই বিভৎস কালো ছায়াটা আর কোথাও নেই।
কি হলো সাধু বাবা? কোথাও তো কিছু নাই। তুমি বোধহয় ভুল দেখছো। এতটা ভুল কি করে হবে? অনেকক্ষণ ধরে আমি দেখলাম ওই পুকুরের কাছ থেকে কালো ছায়াটা হাঁটতে হাঁটতে এদিকে এগিয়ে আসছে, নিম গাছের কাছাকাছি পর্যন্ত এসে পড়ল। তারপরে সঙ্গে সঙ্গে মনে পড়ল ওই নিম গাছের কাছেই সমস্ত কিছু হয়েছে। ওই নিম গাছ আর ওই পুকুর, এই দুইয়ের নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। সঙ্গে সঙ্গে আমি এগিয়ে গেলাম সামনের দিকে। আমার সঙ্গে হরিসাধন এগিয়ে গেল। তখন কিন্তু গেটের কাছে আর কোনো বাধা নেই। জমিদার মশাই হর্ষবর্ধন ততক্ষণে হাঁটতে হাঁটতে এসে পড়েছে গেটের কাছে। তার চোখটাও খুলে গেছে। এদিকে ওদিকে হতভম্বের মতো সে দুবার তাকিয়ে দেখল। তারপর আমাদের দেখে বলল, এ কি তোমরা এখানে? আমি কোথায় গিয়েছিলাম? তাকে কিছু একটা আমরা বলতে যাব, তার আগেই হর্ষবর্ধন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সেই গেটের কাছে বাইরে। মানে আমরা গেটের কাছটায় দাঁড়িয়ে, তার থেকে একটু দূরে জমিদার মশাই মাটির উপর লুটিয়ে পড়েছে। হরিসাধন এক পা এগিয়ে গেছে তাকে ধরবে বলে। এমন সময় একটা ব্যাপার লক্ষ্য করে আমি হরিসাধনের হাতটা খামচে ধরলাম। হর্ষবর্ধনের পড়ে থাকা শরীরের এক পাশে মাটির তলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। ধোঁয়াটা আস্তে আস্তে হর্ষবর্ধনকে জড়িয়ে ধরার চেষ্টা করছে যেন। আমি সঙ্গে সঙ্গে আর সময় নষ্ট না করে একটা গোপন মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। তারপর খানিকটা শুকনো মাটি তুলে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে তাতে ফু দিলাম। তারপর সেই মাটিটা চারপাশে সেই কালো অন্ধকার ধোঁয়ার দিকে ছড়িয়ে দিতেই একটা রক্ত জল করা চিৎকারের শব্দ শুনতে পেলাম। চলে যা, চলে যা এখান থেকে, কাউকে ছাড়বো না, চলে যা বলছি। হরিসাধনার আমি অবাক হয়ে গেলাম। একটা বাচ্চা মেয়ের গলার সঙ্গে যদি কোনো তীক্ষ্ণ গলা মিশে যায়, তাহলে যেমন শব্দ হয়, যেন সেই শব্দ শুনতে পেলাম। শুধু আমি নই, আমার পেছনে থাকা হরিসাধনও কেমন যেন চমকে উঠেছিল। তাকে হাত দিয়ে টেনে আমি পেছনে নিয়ে এসেছিলাম। হর্ষবর্ধন জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। কালো ধোঁয়াটা কিন্তু আমার মন্ত্রকে অগ্রাহ্য করে যেন চারপাশে আবার জমতে শুরু করেছে। কাকের দল আশেপাশের জঙ্গল থেকে যেন পিল পিল করে পিঁপড়ের মতো বাইরে বেরিয়ে আসতে লাগলো। আমাদের মাথার ওপরে সেই কাকের দল একসাথে পাল্লা দিয়ে উড়তে শুরু করেছে। বুঝতে পারলাম যেই শক্তির মুখোমুখি আমি হয়েছি, তার হাত থেকে নিস্তার পাওয়ার উপায় নেই। এর ক্ষমতা অনেক বেশি। একে আমি আটকাতে পারবো না। কোনো উচ্চ স্তরের তান্ত্রিকও একে বোধহয় সহজে আটকাতে পারবে না। আবার সেই গলা শুনতে পেলাম, চলে যা, সবাই চলে যা এখান থেকে, এই বাড়িতে আমি কাউকে থাকতে দেব না, কাউকে না, ওকে আমি নিয়েই যাব। হরিসাধন কেমন যেন ধরা গলায় হাত জোর করে বলে উঠল, ছেড়ে দে, আমি যা ভুল করছি সেই ভুল তুই করিস না, আমার ভুল হয়ে গেছে, মা আমায় ছেড়ে দে। প্রথমে হরিসাধনের কথা শুনতে পাইনি। তারপরে যখন শুনতে পেলাম, অবাক হয়ে দেখি হরিসাধন হাঁটু গেড়ে মাটির উপর বসে পড়েছে।
দুহাত জড়ো করে সামনের দিকে সেই কালো ধোঁয়ার দিকে তাকিয়ে কি সব যেন বলছে। আমি আর এক পা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে গেলাম, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমার দুই পায়ের তলা কেমন যেন ঠান্ডা বরফের মতো হয়ে আসতে শুরু করেছে। বুঝতে পারলাম ওই গেট পেরিয়ে বাইরে বেরিয়ে আসাটা সবচেয়ে বড় ভুল হয়েছে। এতক্ষণ ধরে যে শক্তি আমায় বাধা দিয়েছিল সে আসলে খারাপ কিছু নয়। সে আমায় বাঁচাতে চাইছিল, তাই আমায় আটকে রাখতে চাইছিল ওখানে। কিন্তু ততক্ষণে আমাদের পেছনে গেটের ভেতরেই আরো কয়েকটা ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তাদের দুজনের উচ্চতা একটু কম, একজনের উচ্চতা একটু বেশি। আমার তখন মাথার ভেতরে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। পেছন থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় কোনো এক মেয়ে মানুষ বলে উঠল, কেন তুমি এমন করলে হরিসাধন? কেন আমাদের এত বড় ক্ষতি করলে? তার সঙ্গে আরো দুটো গলা ভেসে আসছিল, তবে তাদের কথা আমি খুব ভালোভাবে শুনতে পারছিলাম না। হরিসাধন কান্না ভেজা গলায় বলল, আমার মেয়েটার চোখে আমি পাগল হয়ে গিয়েছিলাম ঠাকুর মশাই। আমি বুঝতে পারিনি তার মাঝে এমন ঘটনা ঘটে যাবে। কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না হরিসাধন কার সঙ্গে কথা বলছে, আর কালো ছায়াটাই বা কে? এমন ভাবে কে আমাদের এখান থেকে চলে যেতে বলছে? হর্ষবর্ধন জ্ঞান হারিয়ে ফেলল কেন? আমার দুটো পা তখন ঠান্ডা হয়ে পাথরের মতো জমতে শুরু করেছে। কালো সেই ধোঁয়াটা হর্ষবর্ধনের চারপাশে কুণ্ডলি পাকাতে শুরু করেছে। আর ঠিক তখনই দেখতে পেলাম হর্ষবর্ধনের চেয়ে খানিকটা পেছনে একটা সাদা কাপড় পরা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। চাঁদের অল্প আলোতে তার মুখ দেখে মনে হলো তার বয়স ওই 17-18 মতো হবে। তার শরীরের সমস্ত রক্ত যেন বেরিয়ে গেছে। সাদা ধবধবে মণিহীন দুটো চোখ, তার মুখে একটা অদ্ভুত হাসি। সে সেখানে দাঁড়িয়ে বলল, অনেক দেরি হয়ে গেছে বাবা, অনেক দেরি হয়ে গেছে। আর কোনো কিছুই আমার হাতে নেই। আমি আর কোনো কিছুই করতে পারবো না। যাকে তুমি নিয়ে এসেছো সে যে সমস্ত কিছু করছে। আমার কি হয়ে গেল? ততক্ষণে হরিসাধন গলা ছেড়ে কাঁদতে শুরু করেছে। সেইভাবেই সে মাটি থেকে উঠে দাঁড়ালো। তারপরে হর্ষবর্ধনের দিকে ছুটে যেতেই ধোঁয়াটা তাকে ছিটকে ফেলে দিল দূরে। আর ঠিক তখনই আমি দেখতে পেলাম শুধু কালো ছায়া নয়, সেই কালো ছায়ার কাছে যেন কুণ্ডলি পাকাতে পাকাতে বড় হতে শুরু করেছে একটা ছায়া মূর্তি। আবার সেই সাদা কাপড় পরা মেয়েটা বলল, কেন এমন করলে বাবা? কেন এমন করলে? কেন এত বড় ভুল করে ফেললে তুমি? হরিসাধন ছিটকে গিয়ে পড়েছিল দেওয়ালের কাছে। সেই ছায়াগুলো আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। আমি এতক্ষণ চুপ করে থাকার পরে আর স্থির হয়ে থাকতে পারলাম না। শরীরের সমস্ত শক্তি একত্র করে বললাম, কে তুই? কেন এমন করছিস? ছেড়ে দে, জমিদার মশাইকে ছেড়ে দে বলছি। এইবার কালো ধোঁয়াটা যেন আমার দিকে এগিয়ে এলো। আমার ঠিক মুখের সামনে দেখতে পেলাম কালো ধোঁয়ার একটা অবয়ব।
সেই সাদা দুটো ফ্যাকাশে চোখ, মুখের মধ্যে যেন হাজার হাজার সাদা দাঁত ঝকঝক করছে। আমার চোখ থেকে মাত্র হাতখানেক দূরে তাকে আমি দেখতে পাচ্ছি। শুধু ধোঁয়ার মধ্যে জড়িয়ে থাকা একটা মুখ। সে বলল, ওকে আমি নিয়ে যাবই। যার জন্য আমি এসেছি সেই কাজ আমি না করে কখনো যাইনি। এই বাড়িতে কেউ থাকতে পারবে না। যে এখানে থাকতে আসবে সেই মরবে। আমি আমি এখানে থাকবো। আমি সেটা হতে দেব না। হর্ষবর্ধনের কোনো ক্ষতি আমি তোকে করতে দেব না। কে তোর এত বড় ক্ষমতা? কথাটা বলে সেই কালো ছায়াটা যেন আস্তে আস্তে বড় হতে লাগলো। আমি অবাক হয়ে দেখলাম কালো ছায়াটা বড় হয়ে সেই নিম গাছটার চেয়েও বড় হয়ে গেছে। সে একটা হাত রাখলো নিম গাছটার ডালে, তারপরে মাথাটা আস্তে আস্তে আমার দিকে নামিয়ে আনতে শুরু করলো। ততক্ষণে হরিসাধন আবার উঠে পড়েছে। সে ভয়ে পাঁচিলের কাছে বসে থরথর করে কাঁপতে লাগলো। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করছি। কাল ভৈরব, মাতু পাগলি, যার কথা মনে আসছে সকলের কথাই ভেবে চলেছি। মনের ভেতরে একটু জোর পেলাম, কিন্তু সেই অবয়বটা তখনও আমার সামনে দাঁড়িয়ে। সে বলল, তোর কোনো ক্ষতি আমি করব না। যার জন্য আমি এসেছি তাকে এখান থেকে নিয়ে যাবই, আর কারুর কোনো ক্ষতি করব না। চলে যা এখান থেকে। আমায় আটকাবার মতো ক্ষমতা তোর নেই। আমি বুঝতে পারছিলাম সে ঠিক কথাই বলছে, কিন্তু তবুও একটা শেষ চেষ্টা করলাম। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে একটা বিশেষ মন্ত্র পড়ে মাটি থেকে খানিকটা ধুলো আবার তুলে নিয়ে ছুঁড়ে দিলাম সেই কালো ছায়ার শরীরে। তার শরীরটা একবার থরথর করে কেঁপে উঠল। আমি হর্ষবর্ধনকে সেখান থেকে তুলে নিয়ে চলে আসতে যাব, এমন সময় হর্ষবর্ধনের গোটা শরীরটা কেমন যেন কেঁপে উঠল। আর তারপরে হর্ষবর্ধনের চোখের দিকে তাকিয়ে দেখতে পেলাম তার চোখের মনি ফ্যাকাশে সাদা হয়ে গেছে। আমার কি হয়ে গেল? ততক্ষণে হরিসাধন উঠে পড়েছে। সে দেয়ালের কাছে বসে হাউ মাউ করে কাঁদছে। পেছন থেকে সেই সাদা কাপড় পরা মেয়েটা নূপুরের শব্দ করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে নিম গাছের দিকে। হর্ষবর্ধন আমায় একটা ধাক্কা মেরে ছুটতে লাগলো সেই পুকুরের জলের দিকে। আমি পিছন পিছন ছুটলাম। হর্ষবর্ধন, দাঁড়ান বলছি। হরিসাধন, তুমি কি করছো? তাড়াতাড়ি এসো, জমিদার মশাইকে ধরতে হবে। হরিসাধন কিন্তু আমার কথা শুনে এগিয়ে এলো না। সে দেওয়ালের কাছে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলো। দুহাতে নিজের মাথা চাপড়াচ্ছে আর বলছে, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি আমি। আমি ছুটতে লাগলাম পুকুরের দিকে। ঝোপ জঙ্গল পেরিয়ে নিম গাছটাকে এক পাশে রেখে পুকুরের দিকে হর্ষবর্ধন ছুটে চলেছে। আমিও হর্ষবর্ধনের সাথে পুকুরের দিকে ছুটে চলেছি। তখনও হর্ষবর্ধনের থেকে প্রায় হাতখানেক দূরে আমি। হর্ষবর্ধন পুকুরের কাছে গিয়ে দাঁড়ালো।
তারপর পেছনের দিকে ঘুরে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি হাসল। সেই হাসিটা চাঁদের আলোয় যে কোনো মানুষের বুকের ভেতর হৃদকম্পন ধরিয়ে দিতে পারে। মনে হলো হর্ষবর্ধনের মুখের হাসিটা কেমন যেন চওড়া হয়ে গেছে, তার দাঁতগুলো যেন ঠোঁটের পরিধি পেরিয়ে একদম কানের কাছ পর্যন্ত চলে গেছে। চোখের সামনে দেখতে পেলাম হর্ষবর্ধনের শরীরটা বদলে গিয়ে একটা কালো ছায়া ঝাঁপ দিল পুকুরের জলে। আর ঠিক তখনই অনুভব করতে পারলাম আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। পেছনের দিকে তাকাতে যাব, তার আগে একটা ঠান্ডা শক্ত হাতের ধাক্কায় ছিটকে গিয়ে পড়লাম পুকুরের জলে। পুকুরের জলে হাবুডুবু খাচ্ছি। এমন সময় দেখি কারা যেন ছুটতে ছুটতে পুকুরের দিকে এগিয়ে আসছে। আমি জলের মধ্যে হঠাৎ করেই পড়েছিলাম। সাঁতার কাটতে পারতাম, কিন্তু ঠান্ডায় আর সেই শ্যাওলা জমা কাদা মাখা জলের মধ্যে পড়ে কেমন যেন তলিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আবার ভেসে উঠলাম। আর ভেসে উঠে ওপরের দিকে তাকাতে যা দেখতে পেলাম তাতে আমি যেন আরো অবাক হয়ে গেলাম। কি হচ্ছে কিছু বুঝতে পারার আগে হরিসাধন এবং তার সাথে আরো একজন দুজন আমায় তুলে ফেলল জল থেকে। আমি জলের ওপরে উঠে ভেজা গায়ে পাড়ের উপর শুয়ে মুখটা উপরের দিকে তুলতে দেখতে পেলাম আমার মুখের ওপর ঝুঁকে পড়ে হর্ষবর্ধন বলছে, সাধু বাবা, কি হলো? আপনি আপনি ঠিক আছেন তো সাধু বাবা? সাধু বাবা। তারানাথ থামতেই আমি আর কিশোরী অবাক হয়ে তার দিকে তাকালাম। কিশোরী বলল, ব্যাপারটা কি হলো বলুন তো? মানে আপনি তো বললেন হর্ষবর্ধন ছুটতে ছুটতেই পুকুরের ধারে গিয়ে জলে ঝাঁপিয়ে পড়েছিল, তাহলে হর্ষবর্ধন আপনাকে তুললো কি করে? তাহলে কি চোখের ভুল ছিল? মানে কোনো এমন কিছু হয়েছিল যার জন্য আপনি ভুল দেখেছিলেন? এতটা পর্যন্ত যা হয়েছিল তার সমস্ত কিছু আমি কেমন যেন বুঝতে পেরেছিলাম, কিন্তু এর পরে যা হলো তার কোনো কিছুই আমি বুঝতে পারছিলাম না। হর্ষবর্ধন আমায় বলল, সাধু বাবা, আপনাকে তো কতবার ডাকলাম, আপনি শুনলেন না। পুকুরের দিকে ছুটতে ছুটতে চলে গেলেন। আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান ফিরতেই দেখতে পেলাম আপনি আমায় ডাকতে ডাকতে পুকুর পাড় দিয়ে ছুটে চলে যাচ্ছেন। কি হয়েছিল বলো তো সাধু বাবা? আমি তো তাই ভাবতেছি, জমিদার মশাই উঠে দাঁড়ালেন, তারপর আপনি ছুটতে ছুটতে ওইদিকে কোথায় গেলেন? আমার ততক্ষণে গোটা শরীর ভয়ে যেন থরথর করে কাঁপতে শুরু করেছে। জলের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে হর্ষবর্ধনের মুখটা অদ্ভুত মনে হয়েছিল, আর তার মুখের হাসিটা যেন আমার চোখের সামনে তখনও ভেসে রইল। হর্ষবর্ধন ভয় পেয়েছিল। শুধু সে নয়, আমি, হরিসাধন তিনজনেই যেন ভয়ে কুঁকড়ে গিয়েছিলাম। সেই রাতে আমরা এক ঘরে হ্যারিকেন জ্বালিয়ে কোনো রকমে চুপ করে বসে রইলাম। আর সেই ঘরে বসেই হরিসাধন তার পাপের কথা বলল। কলেরার সময় সবাই এই বাড়ি সারি চলে গেল, কিন্তু জমিদার মশাই বাড়ি সারি যেতে চাইলেন না, তাই আমিও বাধ্য হয়ে এখানে থাকি গেলাম। তখন আমার বিধবা মেয়ে মুকুল এইখানে থাকে। মুকুল কলেরায় যে মারা গেল, সঙ্গে সঙ্গে কেমন যেন মনে হলো এই জমিদার মশাইয়ের জন্য হয়েছে। আর তখন থেকে আমি তক্কে তক্কে ছিলাম যে আমি এই জমিদার মশাইয়ের ক্ষতি করব। মুকুল যে আমার জন্য মরেছে তা আমি নিজেও জানি। শুধু মুকুল নয়, আমার বউ, আমার ছেলে মেয়ে সবাই আমার জন্যই মরেছে।
জেদ করে এই বাড়ির মায়া ধরে একালে পড়ে না থাকলে ওরা কেউ মরতো না। কিন্তু তুই যে আমায় নিজের হাতেই মারিসনি, তাতেই আমি অনেক খুশি হয়েছি। আমি ভেবেছিলুম তুই হয়তো আমার কথা বুঝেছিস, কিন্তু হরিসাধন হাউ মাউ করে কেঁদে হর্ষবর্ধনের পা জড়িয়ে ধরে বলল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ঠাকুরমশাই, বিশাল ভুল করে ফেলছি আমি। আমি আপনার ক্ষতি করার জন্য গ্রামের শেষের শ্মশানের একটা তান্ত্রিকের কাছে আপনার ব্যবহারের কাপড় নিয়ে গিয়েছিলাম, আর তারপরে তো এই পূর্ণিমার রাতে। প্রতিবার কিন্তু আমি মুকুলকে দেখেই বাড়ির বাইরে যেতাম। মুকুল আমার কাছে কান্নাকাটি করত, কত কথা বলতো। মাঝে মধ্যে মুকুল কত ছোট বলে দেখতাম, আর মাঝে মাঝে দেখতাম সে বড় হয়ে গেছে। বুঝতে পারতাম মুকুল আমার জন্যই মরেছে। শুধু মুকুল নয়, আমার বউ, আমার ছেলে মেয়ে সবাইকেই মা আমি দেখতে পেতাম। কিন্তু তুই যে এমন কাজ করেছিস তা সত্যি জানতাম না রে। এমন কিছু যে হবে তা তো আমিও বুঝতে পারিনি, আর সেই কারণেই তো আমি সাধু বাবাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি ধরে নিয়ে এলাম। কিন্তু সাধু বাবা তো কিছু করতে পারবেন না, তাই না? আমি মাথা নাড়িয়ে বললাম, যে অপশক্তি অনেক ক্ষমতাশালী, তার হাত থেকে বাঁচার মতো উপায় নেই। তবে হ্যাঁ, এই বাড়ির আশেপাশেই সে বন্দী রয়েছে। এই বাড়ি ছেড়ে তোমরা যদি অন্য কোথাও চলে যাও, তাহলে সে আর কোনো ক্ষতি করতে পারবে না, এইটুকু আমি বুঝতে পেরেছি। আর আমি এখানে এসে উপস্থিত হবার পরে কিছু একটা ঘটবে সেটা সে বুঝতে পেরেছে, তাই আমাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হর্ষবর্ধন বেশ কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল আমার দিকে। তারপর হ্যারিকেনের আলোয় আমার হাতটা চেপে ধরে বলল, আর ভুল করব না আমি। কাল সকালেই এখান থেকে চলে যাব। যা হয়ে গেছে, এরপরে আর কিছুতেই আমি এখানে থাকবো না। হর্ষবর্ধনের চোখে সেই প্রথমবার আমি জল দেখতে পেলাম। সে বিছানার এক পাশে জানালার দিকে মুখ করে বসল। সেই রাতে বাড়ির বাইরে অনেক শব্দ আমরা শুনতে পেয়েছিলাম। কারা যেন বারবার ডাকছিল। ঝড়ের আঘাত জানলা দরজার ওপর এসে পড়ছিল। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত কেউ দরজা জানালা খোলেনি। তারপরে সকাল হতেই আমরা সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম। আসার আগে নিম গাছের তলায় বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল হরিসাধন। তার কাঁধের উপর হাত রাখতেই ঝরঝর করে কেঁদে ফেলল সে। নিম গাছের তলাতেই সবাইকে পুঁতে দেওয়া হয়েছিল সাধু বাবা। কলেরায় মরাকেও পোড়াতে যায় না, শ্মশানে নিয়ে যাওয়া হয় না, তাই ওইখানে সবাইকে পুঁতে দেওয়া হয়েছে। সবাইকে সেরে আর চলে যেতে হবে। বুঝতে পারলাম হরিসাধন এক অসহায় বাপ, যে তার নিজের মেয়েকে নিজের হাতে কবর দিয়েছে। রাগের মাথায় সে জমিদার মশাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্যে এমন কিছু করেছে যার ফল সে নিজের চোখে কাল দেখতে পেয়েছে। জমিদার মশাইয়ের শরীর খুব একটা ভালো নয়। সে যে বেশি দিন বাঁচবে না সেটাও আমি বুঝতে পেরেছিলাম। হরিসাধনও আর বেশি দিন বাঁচার মতো অবস্থায় ছিল না। সেদিনই আমরা সেখান থেকে চলে এসেছিলাম। 2 গ্রাম দূরে হরিসাধন আর হর্ষবর্ধনকে তারই কোনো এক আত্মীয়ের বাড়িতে আমি পৌঁছে দিয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আসি। চলে আসার আগে হর্ষবর্ধন বলেছিল, পাপ করেছি আমি, পাপ সাধু বাবা,
আমার নিজের বউ, নিজের ছেলে মেয়ে আর মুকুলকে নিজের হাতে হত্যা করেছে। আমি বেশি দিন বাঁচব না, আমি বেশি দিন বাঁচব না। তারানাথ চুপ করল। কি যেন ভেবে নিয়ে আকাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, প্রায় বছর খানেক পর ওই গোপালনগর আর তার পাশের গ্রামে গিয়েছিলাম। কি একটা কারণে যেন সেদিকে গিয়েছিলাম। তাই ঘুরতে ঘুরতে হর্ষবর্ধনের সেই আত্মীয়ের বাড়িতেও গিয়েছিলাম। আর সেইখানে গিয়ে শুনতে পেয়েছিলাম এক অদ্ভুত কথা। একদিন রাত্রে হর্ষবর্ধন আর হরিসাধনকে নাকি আর পাওয়া যায়নি। তারা কোথায় চলে গেছে, কি হয়েছে, সে কথা কেউ জানে না। তবে সেই বাড়ির লোকেরা বলেছিল এখানে আসার পর থেকে রাতের বেলা তাদের বাড়ির আশেপাশে কারা যেন ঘুরে বেড়াত। হর্ষবর্ধন আর হরিসাধন রাতের বেলা মাঝে মাঝে ভয় পেয়ে চিৎকার করত। পরিষ্কার করে কিছু বলতে না পারলেও আমি বুঝতে পেরেছিলাম আমার ধারণা ভুল ছিল। সেই অশুভ শক্তি জমিদার বাড়ি ছাড়িয়ে হর্ষবর্ধন আর হরিসাধনকে খুঁজে নিয়েছিল। আমাদের অলক্ষ্যে অজানায় কোনো এক তান্ত্রিক অপশক্তিকে কাজে লাগিয়ে দুটো প্রাণ কেড়ে নিয়েছিল। আমার ব্যাখ্যায় কয়েকটা খুঁত থেকে গিয়েছিল। যদি সেই অপশক্তিকে হরিসাধন ডেকে আনে, তাহলে জমিদার মশাই হর্ষবর্ধন বারবার মুকুলকে দেখতে পেয়েই জঙ্গলে যেত কেন? সেদিন যে অপশক্তি আমায় জলে ডুবিয়ে মারতে চেয়েছিল, সেটাই বা কে ছিল? এমনই আরো অনেক প্রশ্ন আমার মনে জেগেছিল, যেগুলোর উত্তর আমি পাইনি। তবে বুঝতে পেরেছিলাম ব্যাখ্যার বাইরেও এই দুনিয়াতে অনেক কিছুই থাকতে পারে। তারানাথ এইবার চুপ করল। আমরা আর দেরি করলাম না। একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে, এইবার আকাশটা পরিষ্কার হয়ে এসেছে। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল, তবে এখনই বেরিয়ে পড়লাম। রাস্তায় কিসের জন্য ভিড় হয়েছে, ট্রাম পেতে দেরি হবে, তাই মনে মনে ভেবে দেখলাম পরের রবিবার তাড়াতাড়ি এসে যাব।